আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ ও এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। যখন অ্যাসাইনমেন্ট লিখবা তখন শিরোনামে দিয়ে দিও ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ভিডিওর শুরুতেই প্রথমেই আমরা দেখে নিই প্রশ্নগুলো কী ছিল। ষষ্ঠ অধ্যায়ে প্রথমে নির্ধারিত কাজ 3, এটা মানে আরও 2টা গণিত অ্যাসাইনমেন্ট আগেই হয়ে গেছে। ষষ্ঠ অধ্যায় 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান, লেখচিত্রের সাহায্যে সরল সহ সমীকরণের সমাধান। অর্থাৎ সৃজনশীল প্রথম যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ এই পাঠ থেকে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে দেয়া। উদ্দীপকটা হচ্ছে রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4, অর্থাৎ 10:4, এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। ক নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত তথ্যের আলোকে 2টি সমীকরণ গঠন করো। ক নম্বরের উত্তর দিতে পারতে 2টি সমীকরণ গঠন করলে ক নম্বরের উত্তর হয়ে যাবে। ক নম্বরে বলছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। গ নম্বরে বলছে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখার সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই কর। অর্থাৎ খ নম্বরে এক্স এবং ওয়াই এর যে মান বের হবে সেটা গ নম্বরে লেখচিত্রের সাহায্যে সমাধান করলে বের হয় কিনা সেটা যাচাই করার জন্য বলছে। তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই। এখানে 1 নং প্রশ্নের উত্তর ক, অর্থাৎ যেহেতু পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স বের করার জন্য বলছে, আমরা ধরলাম পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স ধরলাম y বছর। যেহেতু 2 চলক বিশিষ্ট সমীকরণ সেহেতু পিতার বর্তমান বয়স x ধরলে পুত্রের বর্তমান বয়স y ধরতে হবে। যেহেতু পিতার বর্তমান বয়স x বছর, সুতরাং 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x - 5 বছর এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y - 5 বছর। আবার 5 বছর পরের হিসাব যদি করি তাহলে বর্তমান বয়স x বছর, 5 বছর পরে পিতার বয়স হবে x + 5 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে y + 5 বছর। প্রশ্ন মতে x - 5 = y - 5 = 10:4, কারণ উদ্দীপকে দেয়া আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 10:4। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স অনুপাত 5 বছর পূর্বে পুত্রের বয়স সমান 10:4 লিখলাম। কারণ আমরা জানি অনুপাতের প্রথম রাশি প্রথমে এবং দ্বিতীয় রাশি শেষে লেখা যায়, অর্থাৎ অনুপাত আর ভাগ একই কথা। তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি এভাবে লেখা যাবে। আবার 10:4 প্রথম রাশি উপরে দ্বিতীয় রাশির নিচে এভাবে লেখা যাবে। এখানে আমরা 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5 হবে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, অর্থাৎ 10/4 এর পরিবর্তে আমরা 5/2 লিখতে পারি। তো এখানে লিখলাম x - 5/y - 5 = 10 এর জায়গায় 5 লিখছি, কারণ 2 দিয়ে ভাগ করে ফেলছি উপরে নিচে। লবকেও 2 দিয়ে ভাগ, হরকেও 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 10 আর 4 ছিল, 10 আর 4 ছিল, এখানে 2 দিয়ে ভাগ করায় 5 হয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করায় 2 হয়েছে, অর্থাৎ 5/2। আড়াআড়ি গুণ যদি আমরা করি 2 দিয়ে x-কে গুণ করলে 2x - 5 × 10, আবার 5 দিয়ে যদি y-কে গুণ করি 5y - 5 × 5 = 25। এখন 2x রাখলাম এখানে, 5y আগে আছে, এদিকে প্লাস, এদিকে নিয়ে আসলে হবে মাইনাস, -10 জায়গায় রাখলাম, 25 এর আগে আছে মাইনাস, এদিকে নিয়ে আসলে প্লাস, 25 থেকে 10 গেলে 15। পেয়ে গেছি আমরা একটা সমীকরণ। বলছে 2টা সমীকরণ গঠন করার জন্য। আবার x + 5 অনুপাত y + 5 = 2:1 কেন লিখলাম? কারণ উদ্দীপকে দেয়া আছে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, 2:1। তাহলে প্রথমে লিখলাম 5 বছর পরে পিতার বয়স অনুপাত 5 বছর পরে পুত্রের বয়স সমান 2:1। অনুপাতের প্রথম রাশি প্রথমে, দ্বিতীয় রাশি নিচে লেখা যায়। এখানে অনুপাতের প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে লেখা যায়। আড়াআড়ি গুণ যদি করি 2 দিয়ে x + 5 দিয়ে যদি 1-কে গুণ করি x + 5 একে x + 5 = 2 দিয়ে y-কে গুণ করলে 2y + 5 × 10। এখন x এর x জায়গায় রাখলাম, 2y এর আগে আছে প্লাস, এদিকে নিয়ে আসলে মাইনাস, +5, 10 এর আগে প্লাস, এদিকে নিয়ে আসলে মাইনাস, x - 2y -10 থেকে 5 গেলে -5 = 0। সমীকরণ 2, অর্থাৎ 2টা সমীকরণ আমরা গঠন করে ফেললাম। ক নম্বরের উত্তর শেষ।
খ নম্বরে বলছিল প্রতিস্থাপন পদ্ধতিতে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বের করো। আমরা জানি প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে যে কোনো সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে পরবর্তী সমীকরণে নিয়ে স্থাপন, এটার নামই হচ্ছে প্রতিস্থাপন। তাহলে আমরা 1 নং থেকে এক্স এর মান বের করলাম, অর্থাৎ 2x এর 2x, 5 এর আগে আছে মাইনাস, এদিকে নিয়ে গেলে প্লাস, 15 এর আগে প্লাস, এদিকে নিয়ে গেলে মাইনাস, 2টা গুণ আছে এদিকে নিয়ে গেলে ভাগ, অর্থাৎ এক্স এর মান আমরা পেয়ে গেলাম, এটাকে দিলাম সমীকরণ 3। এখন 2 নংয়ে এই এক্স এর মানটা বসাইব, 2 নংয়ে এই এক্স এর মানটা নিয়ে বসাবো, বসিয়ে দেখি এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে 5y মাইনাস 15/2 বসাইছি, মাইনাস 2y ঠিক থাকলো, মাইনাস 5 ঠিক থাকলো, ইজিক্যাল টু 0, এগুলো ঠিক রইল। এখন লসাগু না নিয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই 2 দিয়ে তার উপরে যে 5y মাইনাস 15 এটাকে গুণ না করে 2y কে, 5 কে আর 0 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আর লসাগু নিতে হবে না। 2 দিয়ে 2y কে গুণ করলে 4y, মাইনাস 5 তো গুণে 10, 2 দিয়ে 0 কে গুণ করলে 0। এখন 5y থেকে 4y বিয়োগ করলে শুধু y, মাইনাস 15 আর মাইনাস 10 যোগ করলে মাইনাস 25, 25 এর আগে মাইনাস এদিকে নিয়ে গেলে প্লাস, অর্থাৎ y এর মান পেয়ে গেছি 25। এখন 3 নংয়ে আমরা y এর মানটা বসাবো। 3 নংয়ে এখানে যে y ছিল 5y, এখানে 25 বসাইলাম, যেহেতু এখান থেকে পাইছি y ইকুয়াল টু 25। 5 দিয়ে যদি 25কে গুণ করি 125 মাইনাস 15, 125 থেকে 15 গেলে 110, 2 দিয়ে 110কে ভাগ করলে 55। তাহলে আমরা পিতার বর্তমান বয়স ধরেছিলাম x, এখানে x এর মান 55, সুতরাং পিতার বর্তমান বয়স x ইকুয়াল টু 55 বছর। আর পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম y, এখানে y এর মান 25 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স y ইকুয়াল টু 25 বছর। ক নাম্বার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেব। 1 নং প্রশ্নের উত্তর গতে বলছে খ নংয়ে এক্স এবং ওয়াই এর যে মানটা পাবো, গ নংয়ে লেখচিত্রের সাহায্যে এই সমীকরণ জুটকে বা দুইটি সমীকরণকে সমাধান করে এখান থেকে আমরা সত্যতা যাচাই করব। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণ যে ক নাম্বারে পাইছি এটা বসাইলাম, বসিয়ে এখান থেকে 2x জায়গায় রাখলাম, মানে x এর মান বের করবো এই জায়গা থেকে। 5y মাইনাস 5y এদিকে নিয়ে গেলে প্লাস 5y, 15 এর আগে প্লাস, এদিকে নিয়ে গেলে মাইনাস, x ইকুয়াল টু 2 আছে গুণ, এদিকে নিয়ে গেলে হবে ভাগ, তাহলে x ইকুয়াল টু 5y মাইনাস 15/2, সমীকরণ 3। আবার 2 নম্বর সমীকরণকে এখানে সমীকরণ 2 দিয়ে দিবে তোমরা, আমি বলে লিখি নেই, এখানে সমীকরণ 2 দিয়ে দিবে। এখানে x এর মান বের করা ইজি, x লিখলাম, তারপর 2 এর আগে আছে মাইনাস, এদিকে নিয়ে গেলে প্লাস, 5 এর আগে মাইনাস, এদিকে নিয়ে গেলে প্লাস। এই দুইটা সমীকরণেই আমরা y এর মান ধরবো, বিভিন্ন মান ধরবো, y এর মানের জন্য x এর মানও বের হবে। তাহলে সমীকরণ 3 ও 4 হতে y এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর প্রাসঙ্গিক মান নির্ণয় করি, অর্থাৎ 3 নং সমীকরণে যদি y এর মান 1 বসাই তাহলে x এর মান -5 হবে, y এর মান যদি 9 বসাই x এর মান 15 হবে, y এর মান যদি 25 বসাই x এর মান 55 হবে। আবার 4 নম্বর সমীকরণে y এর মান যদি 1 বসাই x এর মান 7 হবে, y এর মান যদি 9 বসাই x এর মান 23 হবে, y এর মান যদি 25 বসাই তাহলে x এর মান 55 হবে। অতঃপর এই যে প্রথমে বিন্দুগুলো বের হইলো -5 1, 15 9, 55 25, তারপর 7 1, 23 9, এই যে দুইটা চার্টে, দুইটা সারণীতে কিছু বিন্দু, তিনটা বিন্দু বের হয়েছে, এই বিন্দুগুলো আমরা চক কাগজে নিয়ে স্থাপন করব। স্থাপন করলে দুইটি সরলরেখা উৎপন্ন হবে, সরলরেখা দুটি পরস্পরকে 55 25 বিন্দুতে ছেদ করবে, নির্ণয় সমাধান x y = যেহেতু ছেদ করে ছেদবিন্দুটা হচ্ছে সমাধান, খ নম্বরে এই সমাধানটি হয়েছিল, অতএব সত্যতা যাচাই করা হলো ঘটনাটি, উক্ত তথ্যগুলো সত্য। এখানে আমরা দেখলাম এখানে -5 1 বিন্দু, -5 যেহেতু অর্থাৎ x অক্ষের বাম দিকে 5 ঘর হবে, তারপর +1 আছে তাহলে উপরের দিকে 1 হবে, এখানে 15 9, তাহলে আমরা এদিকে 5 5 10 15 15 ঘর গুনব, তারপরে এইদিকে 9 ঘর গুনব, এখানে 7 1, এদিকে আমরা 7 ঘর গুনব, তারপর উপরের দিকে 1 ঘর গুনব, এখানে 23 9, তাহলে এদিকে আমরা এই যে 20 হয় 1 2 3 23, তারপর এদিকে 9 ঘর গুনব, আর এখানে 55 25 বিন্দু দুইটা চার্টেই আছে, দুইটি সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে নির্ণয় সমাধান 55 25। সত্যতা আমরা যাচাই করলাম। এখন আমরা প্রশ্নটা আবার দেখব।
সংক্ষিপ্ত প্রশ্ন 1, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করতে হবে। 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত বের করতে হবে। কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 4 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে। এর পরের প্রশ্ন যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। গণক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার, উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বের করতে হবে। একটি চতুর্ভুজ আঁকতে হবে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার, চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। আবার একটা সৃজনশীল প্রশ্ন আছে, এটা আমরা পরে দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যেহেতু প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন 4টা, পরে আছে 7টা 11টা, এগুলোর আমরা উত্তর দেখে আসি। প্রথমে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা লিখলাম, যেটা জানি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। 2 নম্বরে বলছে সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার, তাহলে অপর বাহু কত বের করতে হবে। আমরা লিখলাম সমকোণী ত্রিভুজের একটি বাহু বা লম্ব 5 সেন্টিমিটার, অতিভুজটা, এটাকে কেন লম্ব ধরলাম না, কারণ অতিভুজটা বড় হয় লম্বের চেয়ে। অতিভুজ ধরলাম 13 সেন্টিমিটার। আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার যদি জায়গায় রাখি, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার এদিকে নিয়ে আসলাম, হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এদিকে থাকবে ভূমি স্কোয়ার। আবার চেঞ্জ করে লেখা যায়, ভূমি স্কোয়ার বামে নিয়ে নিলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ডান দিকে নিয়ে আসলাম। ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের জায়গায় 13 বসাইলাম হোল স্কোয়ার মাইনাস লম্বের জায়গায় 5 বসাইলাম 5 স্কোয়ার। 13কে বর্গ করলে 13 × 169 বিয়োগ 5 × 5 = 25। 169 থেকে 25 গেলে 144, স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম, রুট ওভার হইল 144-এর বর্গমূল নিলে 12 সেন্টিমিটার। 3 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এমনভাবে লিখতে হবে যেগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। কোনো ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 যদি হয়, তাহলে বাহু 3টি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এইভাবে লিখে দিবা। এবার 4 নম্বর, এবিসি ত্রিভুজে দেওয়া আছে এবিসি ত্রিভুজে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান, অর্থাৎ তোমাকে বলতে হবে এখানে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোনটি সমকোণ হবে। দিলাম আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি, এটা আমরা লিখলাম। তুলনা করে পাই, এখানে অতিভুজ স্কোয়ারের জায়গায় আছে এবি স্কোয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এবি। লম্ব স্কোয়ারের জায়গায় আছে বিসি স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে বিসি। ভূমি স্কোয়ারের জায়গায় আছে সি স্কোয়ার, তাহলে ভূমি সমান সি এ। অতিভুজ এবি এর বিপরীত কোণ সমকোণ। অতিভুজ এবি এর বিপরীত কোণ সমকোণ হবে, অর্থাৎ কোণ এ সি বি কোণটি সমকোণ হবে। এখন বলছে যে সংক্ষিপ্ত প্রশ্ন খ, যেটা এখানে কি বলছে, প্রথমে বলছে আয়ত এবং আয়তক্ষেত্র কাকে বলে। যে সমান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়তের 4টি কোণই সমকোণ থাকে, যদিও সংজ্ঞাটা হচ্ছে যে সমান্তরিকের একটি কোণ সমকোণ থাকে আয়ত বলে। অপরদিকে আয়তের সীমাবদ্ধ কোণকে না, এই কোণকে এই জায়গায় হবে ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। এই জায়গায় তোমরা লিখবা কোণকে, এই জায়গায় লিখবা ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে, অর্থাৎ এটা একটা আয়ত। আবার এই যে সীমাবদ্ধ ভিতরের অংশগুলো, এগুলো হচ্ছে আয়তক্ষেত্র। 2 নম্বর সংযুক্ত প্রশ্ন খ নম্বর জুটের। প্রথমে তো 4টা দেওয়া ছিল, এখানে 7টা দেওয়া আছে খ নম্বরে। 2 নম্বর 7টা, এর মধ্যে 2 নম্বর আমরা দেখি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা, অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ হবে সূত্রটা। সমান্তরাল বাহু যদি এ আর বি হয়, তাহলে হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর বলছে যে ঘনবস্তু আর গণকের মধ্যে পার্থক্য কোথায়, অথবা ঘনবস্তু ও গণক কাকে বলে।
ঘনবস্তু এবং ঘন। যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে, যেমন ইট হতে পারে, বই হতে পারে, মোবাইল হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই আছে, এগুলোকে ঘনবস্তু বলতে পারি। ঘনবস্তু আয়তাকার, বর্গাকার বা গোলাকারও হতে পারে। অপরদিকে যে সকল বর্গাকার ঘনবস্তুর মোট 6টি পরস্পর বর্গাকার পৃষ্ঠ বা তল আছে, যাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র এবং পরস্পর বিপরীত পৃষ্ঠদ্বয় সমান্তরাল, তাকে বর্গাকার ঘনবস্তু বললে বা ঘনফল। এগুলো হবে ইট। আসলে ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকলেই ঘনবস্তু। আয়তাকার, বর্গাকার, গোলাকারও হতে পারে। বাট বর্গাকার ঘনবস্তু বা ঘন হচ্ছে যে যদি 6টি সমান্তরাল পরস্পর বর্গাকার পৃষ্ঠ বা তল আছে, একটি বর্গক্ষেত্র এবং পরস্পর বিপরীত পৃষ্ঠদ্বয় সমান্তরাল, তাকে বর্গাকার ঘনবস্তু বা ঘনক বলবে। আচ্ছা, 4 নম্বর, বেলনের উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। দেওয়া আছে বেলনের ব্যাসার্ধ r = 3.75 সেন্টিমিটার, বেলনের উচ্চতা h = 11.50 সেন্টিমিটার। তাহলে আমরা লিখলাম বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু r প্লাস h। 2 লিখলাম, পাই এর মান 3.1416 লিখলাম, ইন্টু আর এর মান লিখলাম 3.75, আর প্লাস h, আর এর জায়গায় লিখলাম 3.75 প্লাস h এর জায়গায় লিখলাম 11.50। এই দুইটা যোগ করবা প্রথমে, এই দুইটা যোগ করে যোগফলের সাথে এইটা গুণ করবা, তারপর এটা সহ যে গুণফল হবে এটা গুণ করবা, তারপর এটা সহ যে গুণফল হবে এটার সাথে 2 গুণ করবা, করলে 359.32 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার বেলনটি সমগ্র তলের ক্ষেত্রফল বের হইল। 5 নম্বর বলছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি স্বতন্ত্র বা অনন্য উপাত্তের প্রয়োজন। আমরা জানি একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন। 6 নম্বর বলছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ ব্যাস যেগুলো আমরা বৃত্তের ভিতরে অনেকগুলো যে আঁকতে পারি, বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম যে, হ্যাঁ, তাহলে যে কোনো ব্যাসটা তো অবশ্যই 2টা বিন্দুতে ছেদ করবে একটা বৃত্তকে। তারপর চাকার ব্যাসার্ধ দেয়া আছে, হ্যাঁ, আমরা চাকাটি একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে আমরা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে পরিধি বের করব, কারণ আমরা জানি চাকাটি তার একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সেই ক্ষেত্রে চাকার ব্যাসার্ধ r = 34 সেন্টিমিটার, চাকার পরিধি 2 পাই r, 2 বসাইলাম, পাই এর জায়গায় 3.1416 বসাইলাম, আর এর জায়গায় 34 বসাইলাম, এই তিনটা গুণ করলে হবে 213.6288 সেন্টিমিটার। তো আমরা জানি চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সুতরাং চাকাটি একবার ঘুরলে 213.6288 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। 3 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলছে যে চতুর্ভুজের গুড়ি কাকে বলে, চিত্রসহ সংজ্ঞা দিতে হবে। গুড়ি কাকে বলে? আমরা ছোটবেলায় তো অনেক গুড়ি টুড়ি বানাইছি, হ্যাঁ, তখন তো আমরা সংজ্ঞা জানতাম না, এখন না হয় সংজ্ঞাটা শিখে ফেলি অ্যাসাইনমেন্টের বদৌলতে, বা ক্লাসে অনেক সৃজনশীল প্রশ্নে থাকতে পারে। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে গুড়ি বলে। আমি এই গুড়ি আঁকার চেষ্টা করেছি, হ্যাঁ, এখানে রং টং তো দেই নাই, লেস্টেজ দেই নাই, এই জন্য পুরোপুরি গুড়ি লাগতেছে না। 3 নং প্রশ্নের উত্তর খ, একটি বর্গের পরিসীমা দেয়া আছে p = 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। আমরা জানি 4 বাহু নিয়ে বর্গ হয়, 4 বাহু নিয়ে যেহেতু বর্গ হয়, এখানে বর্গের লিখে ফেলছি, রেফ দিয়ে দিবা। 4 বাহু নিয়ে বর্গ হয়, তাহলে বর্গের পরিসীমা যদি p = 12 সেন্টিমিটার হয়, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে p/4, অর্থাৎ 12/4 = 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার দিয়ে আমরা একটা বর্গ আঁকবো। p/4 মানে 12কে 4 দিয়ে ভাগ করে হয়েছে 3 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ, একটা বর্গক্ষেত্র আঁকবো। প্রথমে BE একটা রশ্মি নিলাম, বি হতে এই p/4 এর সমান করে BC অংশ কাটবো, বি বিন্দুতে একটা লম্ব আঁকবো, BF লম্ব, BF হতে p/4 এর সমান করে AB অংশ কাটবো। এখন A ও C বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুর বিপরীত পাশে 2টি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ 2টি পরস্পরকে D বিন্দুতে ছেদ করে। AD এবং CD যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট বর্গক্ষেত্র। যেভাবে আঁকবা সেভাবে অঙ্কনের বিবরণটা লিখে দিবা। 3 নং প্রশ্নের উত্তর গ বলছে খ নং অঙ্কিত বর্গের কর্ণকে একটি আয়তের কর্ণ ধরে আয়তক্ষেত্রটি আঁকতে হবে। অর্থাৎ উদ্দীপকের মধ্যে কিন্তু দেয়া আছে আয়তের বাহুর দৈর্ঘ্য
2 সেন্টিমিটার আয়তের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তের বাহুর দৈর্ঘ্য বি সমান 2 সেন্টিমিটার রাখলাম, বি আঁকলাম। আর কর্ণের এখানে যে বর্গটা আছে এটা কর্ণ মেপে এ নিলাম, এটা নিলাম খ নাম্বারের অঙ্কিত বর্গের কর্ণটা। এখন একটা রশ্মি নিলাম এ ই, এখান থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি। তারপর এ বিন্দুতে এ এফ একটা লম্ব আঁকি। তারপর বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকি। ধরলাম বৃত্তচাপটি এ এফ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিডি যোগ করি, বিডি যোগ করি। এখন ডিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এই বিকে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এ এর এই ছোটো হাতের এ যে এই বাহুটা আছে এটার কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বি সি আর সি ডি যোগ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এগুলার সব সপ্তাহের অ্যাসাইনমেন্টের পিক আছে আমাদের এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজে, এটা ফলো করতে পারো। আর ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী ডিগ্রি বিএসসি পাস এবং অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের গণিতের জন্য আমাদের এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ ফলো করতে পারো। এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী তাহাজ্জুদে অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।